সারওয়ার তুষার, শুরুতে আসলে যখন আমি বিষয়গুলো বলছিলাম, 24-এর গণ অভ্যুত্থান বা ছাত্র জনতার যে আন্দোলন হয়েছে সেটি খুব স্পষ্টভাবেই আসলে আমাদেরকে মনে রাখতে হবে। কারণ বিগত সময় যখনই আমরা রাজনৈতিক প্রতিহিংসার কথা বলি, বিগত 16-17 বছর সেই প্রতিহিংসার একটা অনন্য উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। এবং এই 24-এর যে আন্দোলন, সেই আন্দোলনের পরবর্তী সময়টাতে সবচাইতে বেশি হয়তো আমরা এই রাজনৈতিক প্রতিহিংসা থেকে বেরিয়ে আসতে চেয়েছি। এখন এই সময়টাতে দাঁড়িয়ে এই সরকারের যেই 4 মাস প্রায় পূর্ণ হতে চলছে, সেই সময়টাতে আসলে আপনি কি মনে করছেন যে কতখানি আসলে আমরা বেরিয়ে আসতে পারলাম? আমরা অনেকটাই বেরিয়ে আসতে পেরেছি বলে আমি মনে করি। বিশেষত সরকার, বিরোধী দল সহ সামগ্রিক এখনকার যে রাজনীতি, সে রাজনীতিতে আপনি দেখবেন যে একটা সিগনিফিক্যান্ট পরিবর্তন আছে। পরিবর্তনটা হচ্ছে যে সে অর্থে যে মুখোমুখি সংঘর্ষ এটা কিন্তু হচ্ছে না, কিংবা পাইকারি দরে বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর হামলা মামলা করা সেটা হচ্ছে না। মানে মামলা, বিশেষত মামলার যে সংস্কৃতি সেটা নাই। এগুলো ভালো দিক, এবং প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন গতকালকে সেটা অত্যন্ত ইতিবাচক। মানে আমরা এটা স্বাগত জানাই যে প্রতিহিংসার রাজনীতি আসলে রক্তপাত এবং হানাহানি ছাড়া আর কিছু বাংলাদেশকে দিতে পারে নাই। সে কারণে আমাদের একটা পজিটিভ রাজনীতি লাগবে, গঠনমূলক সমালোচনার সংস্কৃতি থাকতে হবে, এগুলো সবই ঠিক আছে। এখানে প্রশ্ন আসবে দুটো জিনিসের ক্ষেত্রে আমাদের একটা পার্থক্য করতে হবে। যেমন প্রধানমন্ত্রীর এই বক্তব্য, তিনি বলেছেন যে আমি যদি, যারা আমাকে নির্যাতন করেছে তাদেরকে যদি এখন আমি পাল্টা নির্যাতন করি তাহলে তো আর আমার এই ব্যথাটা সরে যাবে না। এটা সত্য, কিন্তু একই সাথে যারা অতীতে অপরাধ করেছে, নানাভাবে নানা ধরনের অপরাধের সাথে যুক্ত, এমনকি তাকে যারা নির্যাতন করেছে তারা তো অপরাধী। কিন্তু আপনি প্রতিশোধ পরায়ণ হবেন না এর মানে কিন্তু এই না যে যারা অপরাধী তাদেরকে আপনি আনএড্রেসড রাখবেন, তারা বিচারের মুখোমুখি হবে না। প্রতিশোধ পরায়ণতা এবং বিচার এ দুটো কিন্তু আলাদা জিনিস। ফলে আমরা যেটা দেখেছি যে বাংলাদেশের জুডিশিয়ারি, বিচার ব্যবস্থা এগুলোকে নিজ দলের পক্ষে ব্যবহার করে একটা বিচারের নামে প্রতিশোধ পরায়ণতা, এটা আমরা দেখে আসছি। কিন্তু এখন যদি উল্টো এইটা চলে আসে যে আমি প্রতিশোধ পরায়ণ হব না, এই জন্য আমি বিচারই নিশ্চিত করব না, সেটাও যেন না হয়। অর্থাৎ সেক্ষেত্রে যারা ভিকটিম তাদের সাথে কিন্তু একটা বেইনসাফি কিংবা অবিচার করা হবে। ফলে এখানে আপনাকে পরিষ্কারভাবে আলাদা করতে হবে দুটো জিনিস। একটা হচ্ছে যারা অপরাধী, নানা দিক থেকে অপরাধ করেছে, নানা ধরনের অপরাধ করেছে, বিশেষত গত 1/11-এর সময়কাল থেকে এই পুরো আওয়ামী লীগের সময় যারা সুনির্দিষ্টভাবে যাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে সেই অভিযোগের ভিত্তিতে তাদের প্রাপ্যটা আপনার তাকে বুঝিয়ে দিতে হবে। এটা হলো বিচার নিশ্চিত করার জন্য অত্যন্ত জরুরি। এবং প্রতিশোধের শর্ত কখন থাকে? যখন বিচার হয় না, তখনই কিন্তু মানুষের মাথায় প্রতিশোধের ব্যাপারটা আসে। ফলে আপনাকে বিচার করতে হবে একদিক থেকে। আরেক দিক থেকে হচ্ছে প্রধানমন্ত্রী কথাটাকে আমরা এইভাবে নিতে পারি যে যারা রাজনৈতিক প্রতিপক্ষ, তার বিরোধী দল, তাদেরকে তিনি একটা ক্র্যাকডাউন, দমন পীড়নের দিকে নিয়ে যাবেন না। অর্থাৎ আগে আমরা আওয়ামী লীগ আমলে যেটা দেখতাম যে বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে শত শত মামলা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করা, দুদককে ব্যবহার করা, পুলিশকে ব্যবহার করা, সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে বিরোধী দলের বিরুদ্ধে এমনভাবে ব্যবহার করা যে তৎকালীন, এখনও তিনি মহাসচিব কিন্তু তখন বিরোধী দলীয় মহাসচিব ছিলেন আমাদের শ্রদ্ধেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি এক পর্যায়ে বলেছিলেন যে দুদক হয়ে গেছে দুর্নীতি দমন কমিশনের জায়গায় বিরোধী দল দমন কমিশন। তো সেইখান থেকে আপনার রাজনৈতিক প্রতিপক্ষকে আপনি তাদের বিরুদ্ধে প্রতিহিংসা করা যাবে না। কিন্তু এর মানে এই না যারা অতীতে আওয়ামী লীগ সহ পতিত ফ্যাসিস্টের সহযোগী সহ নানাভাবে যারা অপরাধী তাদেরকে আপনি বিচার করবেন না। দুটোকে আমাদের আলাদা করতে হবে। এর পাশাপাশি প্রধানমন্ত্রী কালকে একটা কথা বলেছেন তাদের, মানে বিএনপি বিটের সাংবাদিকদের উদ্দেশ্যে শেষে, যে এই যে আমার আকাঙ্ক্ষা, এটা আপনাদের মাধ্যমে আমি চাই আমার দলীয় নেতাকর্মীদের, সারা দেশের দলীয় নেতাকর্মীদের মধ্যে যেন পৌঁছে যায়। তো সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে প্রধানমন্ত্রীর আকাঙ্ক্ষার রিফ্লেকশন কিন্তু আমরা গভর্নেন্স এবং দলীয় পরিসরে তৃণমূলে দেখতে পাই না। তারা দেখবেন যে আমাদের মতো একটা নবীন দল, আমরা যখন বিভিন্ন জায়গায় কর্মসূচিতে যাই আমাদের উপর হামলা করে, স্টেজ ভেঙে দিচ্ছে, কিংবা ডিম ছুঁড়ে মারছে, কিংবা ধরেন নানাভাবে একটা উপদ্রব সৃষ্টি করছে। সর্বশেষ ঝিনাইদহের ঘটনা আমরা জানি, রূপগঞ্জের ঘটনা জানি, এরকমগুলো ঘটনাগুলো ঘটছে। এটা কিন্তু প্রধানমন্ত্রীর যে স্পিরিট তার সাথে সম্পূর্ণ বিপরীত, সম্পূর্ণ সাংঘর্ষিক। এই দিক থেকে দলে একটা শক্ত নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা প্রধানমন্ত্রী সহ বিএনপিকে তৈরি করতে হবে। ঘটনাগুলোর কথা বলেন, একই ঘটনা আমরা দেখলাম যে এনসিপি কিংবা জামায়াতে ইসলামের কিছু কিছু বক্তব্য বা কিছু কিছু বার্তা আসছে, সেটি আসলে আবার বিএনপিকে উদ্দেশ্য করে। মানে রাজনৈতিক প্রতিহিংসা জায়গাটিতে তো এই বক্তব্যগুলোর জায়গাটিতে একটু নিয়ন্ত্রণ আসা প্রয়োজন। অফকোর্স আসা উচিত। আপনি যদি মনে করেন কারোর বক্তব্য রুচিশীল হয় নাই, তাহলে সেইটা, যেমন ধরেন আমি একটা উদাহরণই দিই, একজন বিরোধী দলীয় নেতা একবার প্রধানমন্ত্রীকে কুলাঙ্গার বললেন। আপনি খেয়াল করে দেখবেন এটা বিএনপি বাদ দেন, বিরোধী দলীয় পরিসরেও গ্রহণযোগ্য হয় নাই। তার মানে হচ্ছে যেটা অরুচিকর কথা, যেটা অযৌক্তিক কথা, এটা আপনার মানুষের কাছে ছেড়ে দিতে হবে, মানুষই সেটার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু বক্তব্যের কারণে
ধরেন তথাকথিত অরুচিকর কিংবা গালিগালাজের কারণে আপনি কারোর উপর হামলা করতে পারবেন না। আপনি যে গালি দিচ্ছে আপনি তাকে মানুষের সামনে এক্সপোজ করেন, মানুষই এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। বাংলাদেশের মানুষ কোনো গালিগালাজ কিংবা এগুলো পছন্দ করে না। কিন্তু আপনি যখন ধরেন কথার কথা একজন একটা গালি দিল, এখন পাল্টা আপনি তার বিরুদ্ধে হামলা করলেন, তখন কিন্তু ওই গালিবাজের বিরুদ্ধেই মানে পক্ষেই যে সেন্টিমেন্ট সেটা চলে গেল। ফলে এই ক্ষেত্রে অতি উৎসাহী যে পার্টি আপনার বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী আছে সরকারি দলের, তাদের এই যে প্রধানমন্ত্রীকে যারা মেরুদণ্ড ভেঙে দিয়েছে তাদের ব্যাপারে উনি এত উদার থাকতে চান, মানে উদার মানে আমি পজিটিভলি বলছি এটাকে। আর সামান্য যিনি গালি দিয়েছেন আপনি তার বিরুদ্ধে মারামারি করবেন, সেটা তো হইতে পারে, একসাথে তো দুটো চলতে পারে না। একজন ব্যক্তিকে আপনি মেরে তাকে মুসলেকে নিয়ে দেশ থেকে বের করে দিয়েছেন, তাদের ব্যাপারেও তিনি প্রতিশোধ পরায়ণ হতে চান না। আর সেখানে আপনার রাজনৈতিক যারা প্রতিপক্ষ তাদের কালচারাল ওরিয়েন্টেশন এক একজনের এক এক রকম থাকবে, সবটা আমরা সাপোর্টও করব না, এবং কিছু জিনিস আছে মানুষই সিদ্ধান্ত নেবে। কিন্তু সেইখানে যদি আপনি আপনার দলের লোকজন যদি ধরেন তাদের ব্যাপারে হামলা করে বা তাদেরকে এক ধরনের রাজনৈতিক কর্মসূচি করতে বাধা দেয়, সমস্যা সৃষ্টি করে, সেটা কিন্তু ওই প্রধানমন্ত্রীর এই স্পিরিটের সাথে সাংঘর্ষিক হবে। জি, রুহিন হোসেন প্রিন্স, প্রধানমন্ত্রী বলেছেন প্রতিহিংসার এই মানসিকতাটা বদলাতে হবে এবং কিছুটা পরিবর্তন নিজেদের থেকে শুরু করতে হবে, এবং তিনি এটিও বলেছেন যে তার সঙ্গে আসলে যা হয়েছে সেটি যদি তিনি প্রতিশোধ নেন তাও আসলে ফেরত পাবেন না, সেটা খুবই স্বাভাবিক যৌক্তিক কথা। আবার আরেকটি কথা যেটি আসলে সারার তুষার বললেন যে কিন্তু যারা আসলে এই দীর্ঘ 16-17 বছর অন্যায় করেছেন এবং জনগণের সাথে আসলে একরকমের বেইনসাফি করেছেন, তাদের বিচার যদি না করি সেটুকু তো আসলে অন্তত করতে হবে না। একটা হচ্ছে কথা তো বলবো যে প্রথমত যদি আমি হিসাবটা মিলাই, যে প্রধানমন্ত্রীর দিক থেকে যে কথাটা বলা হয়েছে খুবই সঠিক কথা এবং বাস্তব কথা, এবং এইটা যদি আমরা সবাই উপলব্ধি করতে পারি, আমি এই সবার মধ্যে প্রথমত যারা রাজনীতি করে সচেতন জনগোষ্ঠী তার কথা বলছি এবং অন্যরা উপলব্ধি করি, তাহলে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। বিশেষ করে আপনি আপনার আলোচনার সূচনা বলেছেন যে গণতন্ত্রের পথে এই জায়গাটা, আর ভরসাটা রাখতে হবে যে আলোচনা এখানে আসলো মানুষের প্রতি, তাহলে কিন্তু সংকটটা থাকে না। কিন্তু এটাও খুবই কারেক্ট যে এইটার মানে তো এইটা না যে কেউ অন্যায় করলো তিনি আনপানিশড থাকবেন, কিন্তু সেটা কোন পথে, আইনের শাসনের পথে, সেটা থাকতেই হবে। সেটা না থাকলে তো আপনি মিষ্টি কথা দিয়ে আর তো চিড়ে ভেজবে না, সেটা হবেও না। সেই জায়গাটা আমি মনে করি যে এটাও যথাযথ। কিন্তু এখানে আমি যেহেতু এই আলোচনার এবার আমি একটু অন্যদিকে ফিরি, যে এই আলোচনাটাকে তাহলে এইটাকে খালি কথায় কথা না রেখে যদি বাস্তবসম্মত আমরা করতে চাই, তাহলে হ্যাঁ একটা কথা উনিও বলেছেন দলের কথা, এবং এখানে দল নিয়ে আলোচনা আসলো। আমি দলের এখনকার ভূমিকা নিয়ে আলোচনাটা না যেয়ে একটা সাধারণভাবে বলি। দেখেন, আমার বিবেচনায় আমরা অনেক কথা বলতে পারি, কিন্তু আমি সামান্য যদি 3টা পয়েন্টকে সামনে আনি, একটা হচ্ছে তাহলে এইটা তো এখন আমরা আলোচনা করছি এই প্রতিহিংসা পরায়ণতা রাজনীতিকে ধরে, তাই তো? তাহলে এইটা একটা আসে অন্যতম কারণ নীতিহীন রাজনীতির কারণে। নীতিনিষ্ঠ রাজনীতি যদি থাকে তাহলে রাজনীতির বিহেভিয়ার প্যাটার্ন থেকে শুরু করে অন্য জিনিসগুলোতে কিন্তু প্রধানমন্ত্রী বারবার আসলে এই নীতির রাজনীতিতেই হাঁটার চেষ্টা করছেন, কিন্তু তৃণমূল পর্যায়ে কিংবা দলীয় অন্য যারা নেতাকর্মী আছেন তারা এক রাস্তায় কেন হাঁটছেন না? আসছি আমি সেই কথায়, ছোট করে 3টা বলি। একটা, নীতির রাজনীতি হাঁটছেন কিনা সেটা পরের প্রশ্ন, আগে দরকার কোনটা আমি সেইটা বলি। 2 নম্বর, এই রাজনীতিটা আমার ক্ষমতার কেন্দ্রবিন্দু হবে কিনা। আপনি যদি নীতির রাজনীতি বলেন তাহলে তো শুধুমাত্র ক্ষমতার কেন্দ্রবিন্দু হবে না। 3 নম্বর হচ্ছে ক্ষমতাকে ব্যবহার করে আমি দাপট, আধিপত্য বিস্তার এবং অর্থবিত্ত কামাইয়ের জায়গায় যাব কিনা। তাহলে আপনি নীতির সাথে যদি বাকি এই 2টা ঠিক না রাখতে পারেন, তাহলে ওরালি মৌখিকভাবে যে নীতির কথা বললেন এইটাও বলতে হয়, ওই মিষ্টি কথাই কিন্তু চিড়া ভিজবে না। সুতরাং রাজনীতিকে যদি নীতির উপরে দাঁড় করেন, যে যার আদর্শ থাকুক, আমি সেটা নিয়ে কথা বলছি না, সেইটা যদি দাঁড় করানো যায় এবং যদি এই দলকে ব্যবহার করে বিশেষ করে যারা ক্ষমতায় থাকে তাদের কথা, যে দলই থাকুক না কেন, এইটাকে যদি ক্ষমতার দাপট, আধিপত্য বিস্তার এবং অর্থ কামাইয়ের জায়গায় না থাকে, তাহলে আপনি কিন্তু এই নীতির জায়গায় যেতে পারবেন। এইবার আসি এই যে আপনি যে কথা বললেন যে উনি যে বলছেন তারপরে হয় না কেন। আমার ছোট্ট বিবেচনা, আমি যে কথাগুলো বললাম এই ফর্মুলা এবার আপনি মিলিয়ে নেন। উনি যদি তার পুরো দলটাকে, উনি যে দল করে তার যে কাগজে কলমে লেখা যে নীতি আছে তার উপরে যদি দাঁড় করাইতে পারে, এবং যদি এই ক্ষমতাকে ব্যবহার করে দাপট, আধিপত্য বিস্তার এবং অর্থর কামাইয়ের ক্ষেত্র করা যাবে না, এই জায়গাটা যদি করতে পারে তাহলেই ওইখান থেকে কিছুটা সফল হবে। কিন্তু এইটা যদি না করতে পারেন তাহলে উনি যতই বলুক না কেন
আপনি দেখবেন কিন্তু আপনি আসলে যে প্রত্যাশাগুলোর কথা বললেন হোসেন প্রিন্স, সেগুলো আসলে শুধু তো সরকারি রাজনৈতিক দলে যারা না রাজনীতি না, আপনি যেহেতু সরকারি দলের কথা হচ্ছে বলেই সেটা আমি বলেছি, কিন্তু প্রথমে আমি বলে নিয়েছি যেটা পুরো রাজনৈতিক অঙ্গনটা যদি এটা দাঁড় করানো হবে। কিন্তু একটা কথা বলে এই জায়গায় বলি, এইটা যেমন রাজনীতি তার অর্থনীতির ভূমিকায় যেটা আমি সরকারি দলের কথা বললাম, আপনি সবার ক্ষেত্রে তাই। বিরোধী যারা থাকে, একসময় 60-40 ভাগাভাগি শুনছেন না, এখন অনেক বিরোধীরা সুযোগ নেয় না। এই যে দাপটের কথা বললাম, অর্থবিত্তের কথা বললাম, নেয় না, পরিচিত মুখ অনেকে নেয় না, সেইখান থেকে উঠে আসতে হবে। এবং যদি আমরা পারি, মানে সবটা মিলাই নীতির উপরে দাঁড়াতে পারি, কিন্তু সেইটা আরেকটা জায়গায় নির্ভর করে, সেটা হচ্ছে আমাদের পুরো সামাজিক ব্যবস্থা এবং কোন ধরনের কালচার আমরা গড়ে ব্যবহার করে তুলতেছি দাপট তার দেখানোর উপর। ইস্যুটাতে আমি আসবো। তবে তার আগে ফজলুদ্দীন বাবুল, আপনার কাছে আসি। প্রতিশোধের একটা প্রতিযোগিতা দীর্ঘ সময় আমরা দেখেছি, সেটা আসলে খুব সুস্পষ্টভাবে প্রধানমন্ত্রীকে আমরা বারবার বলতে শুনেছি তিনি আসলে এই প্রতিযোগিতাটা বন্ধ করতে চান। তিনি সন্দেহ বন্ধ করা প্রয়োজন, কিন্তু যেই প্রশ্ন বারবার উঠছে, যেটি সারওয়ার তুষার কিংবা রহিম হোসেন প্রিন্সও বললেন, যে একেবারে তৃণমূল পর্যায়ে পর্যন্ত বিএনপির অন্যান্য নেতাকর্মীরা তারা কি আসলে প্রধানমন্ত্রী দেখানো পথে হাঁটতে পারছেন কিনা? দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন, এটা একদিকে উনি যেরকমভাবে সেই 111-এর অত্যাচারের কথাটা উনি স্মরণ করিয়ে দিয়েছেন, অন্যদিকে উনি আবার আমাদের দলের যে ভিত্তি, আমাদের দলের রাজনীতি কিন্তু প্রতিশোধ পরায়ণতা রাজনীতি নয়। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও এটা করেননি। কিন্তু আপনি জানেন যে উনি যখন বঙ্গভবনে আসেন, তখন ওনার যে পার্সোনাল সেক্রেটারি ছিলেন, উনি বেঁচে আছেন এখনও, সাম ফ্রিডম ফাইটার, ওনার একটা আমি দেখলাম যে উনি পরে সচিব থেকে রিটায়ার্ড করেছেন। তো উনি বললেন যে স্যার, আমি তো বঙ্গবন্ধুর ছবিটা নামিয়ে ফেলেছি। কেন নামিয়েছেন? ওটা যেখানে আছে ওখানে থাকবে। ম্যাডাম খালেদা জিয়ার জীবন আপনি কিন্তু আমরা সবাই জানি, দেখেছি, আপনিও দেখেছেন, প্রিন্স ভাইও দেখেছে, আই এম শিওর আমাদের সহ-আলোচক সারোয়ার তুষারও দেখেছেন, যে আমরা ম্যাডাম খালেদা জিয়ার উপর এত অত্যাচার হলো, এত নির্যাতন হলো। আমার মনে হয় সবচেয়ে বেশি নির্যাতিত এই 17 বছরের গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়া। তার সন্তানকে হারিয়েছেন, আরেক সন্তানকে পিঠ দ্বারা ভেঙে দিয়েছে, ওনাকে সেই এমন জেলে রেখেছিলেন যে জেলে সাথে জায়গা, পুরান জেলে এখনও কেউ গেলে মনে হবে যে ভিতরে কি আছে, কোনো মানুষ ওখানে থাকতে পারে না, এমন জায়গায় তাকে রেখেছেন দীর্ঘদিন, এবং শেষের পরিণতি আমরা সবাই জানি। কিন্তু দেখুন, 5ই আগস্টের পর দেশ যখন অশান্ত, উনি ঠিকই কিন্তু দেশবাসীকে শান্ত করলেন। ওনার জীবদ্দশায় একবারও উনি ফ্যাসিস্ট হাসিনার সম্পর্কে কোনো কথা বলেননি। ঠিক সেভাবেই জনাব তারেক রহমানও কিন্তু কখনোই যে গত 17 বছরে অমুক এটা করেছে ব্যক্তিগত প্রতিশোধের জায়গায় কোনোদিনও কথা বলেননি। যেটা জনাব সারোয়ার তুষার বললেন, যে এইটা যেমন প্রতিশোধ পরায়ণতা থেকে বের হতে আসতে হবে, ঠিক সেই রকম আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। প্রতিশোধ পরায়ণতা থেকে বের হয়ে আসা মানে এই নয় যে অপরাধীকে মাফ করে দেয়া, এটা কিন্তু বিএনপি বিশ্বাস করে না। বিএনপির এটা আদর্শের সাথেও নেই। কিন্তু আবার একই জায়গায় সারওয়ার তুষার এই অভিযোগও করেছেন যে বিএনপির নেতাকর্মীরা ইতিমধ্যে বিরোধী রাজনৈতিক দলের যারা নেতাকর্মী আছেন, তাদের বিভিন্ন সময়, নানান সময় তাদেরকে হামলা করেছে, নির্যাতন করেছে। হ্যাঁ, কয়েকটা উদাহরণও দিয়েছে। এটা অস্বীকার করবার উপায় নেই। আবার অন্যরকমটাও ঘটেছে। এটা হচ্ছে আমাদের সামগ্রিক আলোচনার বিষয় নয়। বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল। গত 17 বছরে বিএনপির ইউনিয়ন কমিটি শুধু নয়, ওয়ার্ডের পর্যন্ত একটা কৃষক দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, এমনকি তাঁতি দল, মৎস্যজীবী দলেরও ওয়ার্ড পর্যন্ত কমিটি হয়েছে। একটা ওয়ার্ডে 1,500 থেকে 2,500 লিস্টেড কর্মী আছে। এর মাঝে কেউ করতে পারে, কিন্তু আপনি যদি প্রপোর্শনেট হিসাব করেন, অ্যাপেল টু অ্যাপেল কম্পেয়ার করেন, তখন দেখবেন যে এটি কিন্তু এই পরিসংখ্যানেই আসে না। তারপরও আমি দায় এড়ানোর কথা বলছি না, আমি এটাই বলতে চাচ্ছি যে দলটা অনেক বৃহৎ। আর রাতারাতি চেঞ্জ হয়ে যাওয়ার মতো দল তো আমরা তো মৌলবাদী জামাত দলও না, আবার এক্সট্রিম আওয়ামী লীগ দলও না। আমরা একটা মধ্যপন্থী রাজনৈতিক দল। দল থেকে যতটুকু করার আমরা কিন্তু করেছি। বিভিন্ন সময়ে দলীয় কাঠামোতে থেকে যেসব শাস্তি করার সেটা করেছি। পুলিশ প্রশাসন যখন ছিল, আমরা কিন্তু থানা থেকে যে কাউকে ছাড়িয়ে আনিনি, কিংবা আমরা কোনো ডিসি এসপিকে আমাদের কোনো নেতা বা নীতি নির্ধারণী বা কোনো মুখপাত্র বলেনি যে এইটা করতে।
বাট বিচ্ছিন্নভাবে যদি হয়ে থাকে অবশ্যই সেটা ধীরে ধীরে কন্ট্রোলের দিকে আসবে। কিন্তু বিষয় যেটা সেটা হচ্ছে যে আদর্শের কথা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী, সেটা হচ্ছে প্রতিশোধের রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। সেই প্রতিশোধের রাজনীতি থেকে বের হয়ে আসার কারণটা হচ্ছে আমাদের দল যেটা বিশ্বাস করে যে রাজনৈতিক প্রতিহিংসা যদি করা হয় গণতান্ত্রিক পরিবেশ নষ্ট হয়, আর গণতান্ত্রিক পরিবেশ নষ্ট যদি হয় তখন দেখা যাবে যে দিন শেষে এটার সাফারার কিন্তু ওই গ্রামের তৃণমূলের মানুষ, বিরোধী সাধারণ রাজনৈতিক দল মানুষ। যেটি বলার চেষ্টা করছে যে বিএনপি আসলে সরকার গঠন করবার পর কিংবা ক্ষমতায় আসার পরে দেখা গেছে যে আওয়ামী লীগের অনেক নেতা কর্মীরা তারা জামিনে মুক্ত হয়েছেন, এবং জামিনে মুক্ত হয়ে তারা দেখা গেছে যে খুব সরাসরি ভাবে যারা আসলে সেই সময় ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, গণঅভ্যুত্থানে যুক্ত ছিলেন, তাদেরকে নানান সময় নানানভাবে হুমকি দিচ্ছেন। সেইটার দায়টাও কি অনেকটা তাহলে বিএনপির? ধন্যবাদ। দেখুন, তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন? আমাকে জামিন দেয়নি, জেলে পাঠিয়েছে। জেলা দায়রা জজ আমার বন্ধু ছিল, কোনো হিয়ারিং হতো না, কিন্তু আমরা উঠতাম, উনি সাইন করে চলে যেতেন যে জামিন হবে না, জেলে চলে যাবে। মানে মালা গাথার মতো আমরা লাইন ধরে ধরে যাইতাম। আমি 1 নম্বর আসামি, বাকিগুলো পিছনে থাকতো। হেবে একটু গোল্লা শুট খেলতাম ছোটবেলায় আমরা, কাজিনরা মিলে, ভাই বোনরা মিলে, ঠিক ওই রকম একটা সারি হতো আমাদের। কিন্তু আমি যদি একই কাজটা করি তাহলে তো আমি গণতান্ত্রিক পরিবেশ দিচ্ছি না। আইনে যদি কাউকে জামিনের কথা থাকে এই জন্য রাষ্ট্র হস্তক্ষেপ করবে, ওই বিচার ব্যবস্থা আমরা চাচ্ছি না। একটা মানে 80 বছরের একজন বৃদ্ধাকে জামিন দেওয়া হবে না, একজন নারী জামিন পাবে না, এই বিচারে আমরা যাচ্ছি না। এখন ওই নারী যদি খুনি হয়, ওই নারী যদি আদালতের রায়ে খুনি প্রমাণিত হয়, অবশ্যই তার শাস্তি প্রমাণ হবে। কিন্তু তার যদি জামিনের স্কোপ থাকে তাকে জামিন দিতে হবে বিচার। হ্যাঁ, আবার যখন তোফায়েল আহমেদের মতন ভীষণ আওয়ামী লীগের একেবারে পুরনো এবং খুবই সিনিয়র নেতার যখন জানাজা পড়ানো হলো, তখন আসলে যে বিষয়টা ঘটলো, সেই সময় আমরা কিন্তু দেখেছি যে এনসিপি কিংবা বিগত সময়ের একজন উপদেষ্টা ছিলেন, তিনিও নানান রকমের বক্তব্য দিয়েছেন আসলে কেন এই ছাড়টা দেওয়া হলো, কেন সেটি নিয়েও আসলে এক ধরনের প্রতিশোধ আপনি দেখতে পান কিনা। বিএনপি মনে করছে আসলে তুমিও অধম হইলে আমিও অধম হব কেন, এই নীতিতে তারা বিশ্বাস করতে চাইছে। একই সময় যখন আমরা তোফায়েল আহমেদের মতন আসলে খুবই প্রজ্ঞ এবং খুবই সিনিয়র নেতাদের জানাজা নিয়ে আপনাদেরকে বক্তব্য দিতে দেখি, কিংবা একজন সাবেক উপদেষ্টা তিনিও বলেছেন, এই জায়গাগুলোতে কি আসলে আমরা একটু রাজনৈতিক যে প্রতিহিংসা সেটি দেখাচ্ছি কিনা? না, রাজনৈতিক প্রতিহিংসা দেখানোর ব্যাপার না। তোফায়েল আহমেদ সাহেবের জানাজার পড়া যাবে না এই কথা থেকে বলে নেই, তার তিনি জানাজা তার হয়েছে, কিন্তু এই জানাজাকে কেন্দ্র করে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত সংগঠন, মানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন, তারা যখন একটা রাজনৈতিক মোবিলাইজেশন তৈরি করার চেষ্টা করেছে, সেটা নিয়ে আপত্তি। যে এটা তো কারোর মৃত্যু তো রাজনৈতিক কর্মসূচি করার উপলক্ষ হতে পারে না, বিশেষত যাদের কার্যক্রম নিষিদ্ধ আছে, সেখানেই প্রশ্নটা উঠেছে। এর পাশাপাশি তোফায়েল আহমেদ সাহেবকে যেমন সম্মান জানাতে হবে, তিনি একজন রাজনীতিবিদ ছিলেন, কিন্তু তার ভূমিকাটারও তো একটা মূল্যায়ন প্রয়োজন আছে। তার সাম্প্রতিক ভূমিকা কী ছিল সেটা, এছাড়াও তার ঐতিহাসিক ভূমিকা কী ছিল সেটাও নিয়ে তো কথা বলতে হবে। যে তারা বিশেষত মুক্তিযুদ্ধের পরে তাদের যে ভূমিকাটা আমরা দেখেছি রক্ষী বাহিনী গঠনের মধ্য দিয়ে, এটাও কিন্তু ইতিহাসে একটা নির্মোহ আলোচনার বিষয় হওয়া উচিত, এবং তার যতটুকু প্রাপ্য সেটুকু বুঝিয়ে দিয়ে আলোচনাটা আমাদের করতে হবে ইতিহাসের স্বার্থে। তো সেটা হয়তো অন্য জায়গার আলোচনা, কিন্তু এটাকে কোনোভাবেই মানে কেউ কারোর বাংলাদেশে ধরেন আমরা আওয়ামী লীগ আমলে এরকম দেখেছি বিএনপি নেতাদের জানাজাই পড়তে দিত না, মানে সামান্য তারা জানাজা পড়তে দেয় নাই। থেকেই তো আমরা পরিবর্তনটা চাই। অফকোর্স, হ্যাঁ, তো সেখান থেকে তো কোথাও এরকম আপনি দেখবেন না যে আওয়ামী লীগারদের কারোর মৃত্যু হয়েছে তার জানাজা উপলক্ষে আমরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিরাট মহড়া দেখতে পাচ্ছি বাংলাদেশে। এখন আমরা প্রতিশোধ পরায়ণ হব না, এর মানে তো এই না যে আমরা যাদের কার্যক্রম নিষিদ্ধ আছে তাদেরকে এটাকে উপলক্ষ করে দানা বাঁধতে দিব। এখানে তো আপনাকে কতগুলো নীতিগত সিদ্ধান্ত নিতে হবে। মানে যাদের কার্যক্রম নিষিদ্ধ তারা তো নানাভাবে আপনার নানা উপলক্ষকে কেন্দ্র করে তারা দানা বাঁধতে চাইবে এবং এক ধরনের নাশকতা করার চেষ্টা করবে। তাহলে তাদেরকে আপনি কীভাবে কন্টেইন করবেন এবং সেখানে গোয়েন্দাদের কী ভূমিকা থাকবে সেটা হচ্ছে আলোচনার বিষয়। তো সেই দিক থেকেই হয়তো সমালোচনাটা যতটুকু হওয়ার ততটুকু হয়েছে বলে আমি মনে করি। ফজলুল হুদা বাবুল, এই যে আসলে যে ব্যক্তিগত জায়গাতে গিয়েও নানান সময় আমরা দেখছি রাজনৈতিক প্রতিহিংসা বশবর্তী হচ্ছে, আসিফ মাহমুদ সজীব ভাই একটি কথা বলেছিলেন যে সরকারি দল যদি ভায়োলেন্স চায় সেটা আমাদের চেয়ে বেশি কেউ পারবে না। মানে তাদের কথা ছিল যে তাদের সহযোদ্ধাদের উপর বারবার হামলা ঘটছে এবং সেটির পাল্টা কঠোর অবস্থানে যাওয়ার হুমকি স্বরূপ তিনি আসলে এই কথাটি বলেছেন। জনাব সজীব ভুইয়া সাবেক উপদেষ্টা, সম্মানিত পদধারী, যতদিন বেঁচে থাকবেন এমনকি জেলখানায় গেলেও সেম মর্যাদা উনি পাবেন,
কাজে ওনার সম্পর্কে আমি বলতে চাই না, তবে এটুকু বলি রাজনৈতিকভাবে পরিপক্কতা আসলে হয়তো এগুলো আর তারা বলবেন না, একটু সময় লাগবে সেটার জন্য। এত সহজ পন্থাই আসলে রাজনীতি নয়। আমি যে কথাটা পয়েন্ট আউট করতে চাই, সারোয়ার তুষার যেটা বলেছেন যে আমরা আওয়ামী লীগকে সরার নামই বলি, ছাড় দিচ্ছেন, আওয়ামী লীগকে আমরা জানাজা করতে দিচ্ছি। হ্যাঁ, তুষারের সাথে আমি সম্পূর্ণ একমত। জানাজা করতে দেওয়া মানে রাজনীতি করতে দেয়া যাবে না, এটা আইনে নিষিদ্ধ আছে। যদিও এটা নিয়ে বিএনপির নেতাদের মধ্যে বা আমাদের মধ্যে এটা অনেক ইন্ট্রা ডিসকাশন আছে, কারণ বিএনপির রাজনীতি কিন্তু কি জানেন, রাজনীতির আদর্শই যেখানে বহুদলীয় গণতন্ত্র, সেখানে এক্সিকিউটিভ আদেশে এই নিষিদ্ধকরণটা আমরা হয়তো ওইটাকে আমি সমর্থন করি না, কারণ আমাদের এটা বলা আছে দলের বাইরে যেও নিজের কথাও বলা যাবে, এটাতে আমাদের দল কখনো। কিন্তু একই সময় যখন আসলে এই কিন্তু সরকারে যখন আমরা, আমি সেটাই বলছি, যখন আমরা সরকারে, তো যেহেতু নিষিদ্ধকে আমরা রাজনীতি করতে দিব না। দেখুন আমার এখানে কিছু লোকাল ক্ষেত্রেও আমি দেখি, তারা যেমন আমাদের এখানে একটা দোসর আছে, তার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, এনসিপির পলিটিক্সের সাথে জড়িত ছিল, সে বেচারা সুইসাইড করলো। তো ওই ইউনিয়নের ওই নেতাটা, ওই চেয়ারম্যানটা এত অত্যাচার করেছে গত 17 বছর। তো স্বাভাবিকভাবেই জামাত, বিএনপি, এনসিপির লোকেরা খুব ক্ষিপ্ত হয়ে আছে। আমি সাথে সাথে চিন্তা করলাম যে আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দিই যে তার মেয়ের তাকে জানাজা অ্যাটেন্ড করতে দেওয়া হোক, এবং সেই লোক কিন্তু এখন চেয়ারম্যান করছে। তো আমি যেটা তাকে পয়েন্ট আউট করেছি যে আপনি চেয়ারম্যানগিরি করছেন, ঠিক আছে, ইউ ডু ইট, কারণ আমার জনগণের সেবার দরকার। কিন্তু কোনো দিনও যদি কোনো প্রমাণ আসে যে আপনি রাজনৈতিক কোনো কর্মসূচি করছেন বা করার চেষ্টা করছেন বা নিষিদ্ধ সংগঠন নিয়ে আপনি কথা বলতেছেন, তাহলে কিন্তু সাথে সাথে আপনার আর আপনাকে আমরা ফজলুল বাবু সেখানেই কথা, মানে যেটি আসলে বিরোধী দল বলার চেষ্টা করছে যে আপনারা এই যতটুকু ছাড় তাদেরকে দিচ্ছেন সেটার প্রশ্রয় নিয়ে জামিনে বেরিয়ে আসা কিংবা পলাতক আওয়ামী লীগ নেতারা, আমি আবারও বলি, জামিনে বের হওয়া একটা নাগরিকের দায়িত্ব। যতদিন পর্যন্ত কিছু কিছু নন বেলেবল সেকশন আছে, সেগুলা ছাড়া যদি কোর্ট কাউকে জামিন দেয়, এ ব্যাপারে আমার দল বা আমাদের সরকার এ ব্যাপারে নমনীয় না, আবার নিষেধ করে। ছোট করে আমি সাউথ আপনার কাছে আসি, আপ টু কোর্ট। আমি শেষ করি, সেটা হচ্ছে যে আমি বোধহয় বুঝাইতে পারিনি। আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের রাজনীতি করাটা নিষিদ্ধ, কিন্তু এই রাজনীতি করা নিষিদ্ধ মানে আওয়ামী লীগের একজন লোক, আওয়ামী লীগের সে মতাদর্শের মানুষ, আমি চিনি জানি, সে কি বাজারেও যেতে পারবে না? সে তো গত 17 বছরে কোনো অন্যায় যদি না করে থাকে, এক আওয়ামী লীগ করা ছাড়া, যা আওয়ামী লীগের সে সমর্থক, হ্যাঁ, সে যদি কোনো অন্যায়ের সাথে জড়িত থাকে তার বিচার হবে এবং হবেই। কারণ আমাদের নেতা জনাব তারেক রহমান একটা কথা খুব ক্লিয়ারলি বলেছেন, আপনি দেখুন না বেনজিরকে আমরা করেছি, আপনি দেখেন আমরা কিন্তু আইভিকে কিন্তু আমরা বেশ কয়েকবার, এবং তাকে আদালত কি বলে জেলখানা থেকেও একবার অ্যারেস্ট করা হয়েছে জামিনের পরও। তারপর কোর্ট যখন জামিন দেয়, কোর্ট জামিন দিয়েছে একজন নারীকে। রাজনৈতিক দল হিসেবে তো এখানে রাজনীতির কোনো ভূমিকা একদম ছোট করে আমি এই জায়গাটিতে সারাতুষ একটা আপনার বক্তব্য নিতে চাই। মানে আপনারা যখন বলছেন যে এই আওয়ামী লীগ বা ফ্যাসিস্ট আমলে যারা নেতাকর্মী আছেন তারা জামিনে বেরিয়ে সরাসরি হুমকি দিচ্ছে, এবং সেটি আসলে আমরাও দেখেছি নানানভাবে তারা সোশ্যাল মিডিয়াতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই হুমকিগুলো দিচ্ছেন, সেখানে বিএনপি যখন স্পষ্ট করে বলল তাদের আসলে করার কিছু নাই, কারণ এটা আসলে কোর্টের ব্যাপার। হ্যাঁ, এটা তো খুবই সুন্দর বক্তব্য, শুনতে খুব ভালো লাগে, কিন্তু বাস্তবতাও কিন্তু এরকম না। আমরা জানি যে বাংলাদেশের কোর্ট আসলে কিভাবে, বিশেষত নিম্ন আদালত, এটা পুরোপুরি আইন মন্ত্রণালয়ের আপনার নিয়ন্ত্রণে থাকে। এখন এখানে দুটো আলোচনা জামিন প্রসঙ্গে, একটা হচ্ছে যখন আওয়ামী লীগ আমলে আপনি রাজনৈতিক বিবেচনায় যেখানে আপনার জামিন অধিকার, তখন আপনি জামিন পাচ্ছেন না, এটা যেমন আপনার উপর অন্যায়। একইভাবে এখন যার আসলে জেলে থাকার কথা তাকে জামিন বাণিজ্য বলতে তো একটা বিষয় আছে। পুরো ব্যাপারটা তো আপনি কোর্ট একেবারে খুব নৈর্ব্যক্তিকভাবে অঙ্ক কষে বৈজ্ঞানিক পদ্ধতিতে কাউকে জামিন দিয়ে দিচ্ছে, ব্যাপারটা এটা ঘটছে না। এখানে একটা সিন্ডিকেট কাজ করে, ওই মানে ওখানকার পিপি
পুলিশ অফিসার, রাজনৈতিক দলের নেতা, এদের একটা সিন্ডিকেটের মধ্য দিয়ে, নানা ধরনের লেনদেনের মধ্য দিয়ে অনেক লোক লোকাল পর্যায়ে, মানে অনেক অপরাধী তারা বেরিয়ে আসছে। ফলে যাদের জেলে থাকার কথা তাদেরকে আপনি জামিন দিয়ে, জামিন বাণিজ্যের মাধ্যমে জামিন দিয়ে ছেড়ে দিচ্ছেন। আবার যারা আসলে জামিন প্রাপ্তির অধিকার যার, তাকে আপনি আটকে রাখছেন। দুই ঘটনাটাই ঘটছে। এবং এখানে এটা সমাধান কি? এটা সমাধান হচ্ছে আপনার বিচার বিভাগকে ফুললি ইন্ডিপেন্ডেন্ট করতে হবে, কিন্তু সেই রাস্তায় তো সরকার যাচ্ছে না। সেক্রেটারিয়েট বাতিল করে দেওয়া থেকে শুরু করে এগুলোর ঘটনা তো আমরা জানি। মানে এতে করে তো আবারও সেই রাজনৈতিক প্রতিহিংসা আরো বাড়ার একটা সুযোগ এবং আজকে দেখবেন যে আজকে যে শরীয়তপুরে একটা ঘটনা দেখলাম যে আপনার আওয়ামী লীগ একজন নেতাকে গ্রেফতার করা হয়েছে, এই জন্য তার প্রতিবাদে মিছিল করছে বিএনপি নেতারা। তো ফলে এই জিনিসগুলো তো আছে। এখন আপনি বহুদলীয় গণতন্ত্র আমরা যেমন করব, পাশাপাশি এটার সাথে মনে রাখতে হবে এখন আওয়ামী লীগের যে স্ট্যাটাস, এটা কিন্তু নির্বাহী আদেশের দ্বারা আসা স্ট্যাটাস না, এটা সংসদে আইন করে আপনি তার কার্যক্রম নিষিদ্ধ করেছেন। ফলে এটা একটা গণতান্ত্রিক ব্যাপার। এই সুযোগটা আসলে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তারা সহসায় নিচ্ছেন কিনা, এবং আপনি একটি কথা বলেছেন যে ক্ষমতাকে ব্যবহার করে যে দাপট দেখানোর যে মন মানসিকতা, সেটির কারণে আসলে এই রাজনৈতিক প্রতিহিংসা, প্রতিশোধগুলো বেড়ে যাচ্ছে। অতি সম্প্রতি একজন প্রতিমন্ত্রী, নামটি আমি বলি, মীর শাহ আলম, তার যে আসলে ইউনিয়নের নামকরণ ব্যক্তিগতভাবে সেটি নিয়ে যথেষ্ট আলোচনা চলছে, সেটি কি আপনি কিভাবে দেখছেন? না, একটা আগের প্রশ্নের খুব সহজ উত্তর। আপনি তো সুযোগ তো নিতেই চাইবে, সবাই যার যার জায়গা থেকে নিতে চাইবে। এই ক্ষেত্রে আমরা অবশ্যই বিচার বিভাগ তার স্বাধীন সক্রিয় অস্তিত্ব রেখেই, আপনি যতক্ষণ না পর্যন্ত আমরা বিচারকে যথাযথ না করতে পারছি ততক্ষণ এই জটিলতা চলতে থাকবে, কিন্তু সেইটার সময় লাগবে। এবং মানে এই ভূমিকাটায় আমরা রাজনৈতিক দলগুলো সেই ভূমিকায় যাচ্ছি কিনা এটা দেখতে হবে উপর থেকে। আর যারা সব তো একসাথেই হবে না, কিন্তু শুরুটা করতে পারলে তখন জিনিসটা হয়তো দেখা যাবে। আর পরে যেটা বললেন এটা খুবই, আমি বলবো যে খারাপ উদাহরণ এই সময়ে। কারণ আপনি দেখেন যে প্রথমত আমরা তো অনেক দিন ধরে কি কালচারটা দেখে আসছি, অনেক কিছু কিন্তু আমরা এইখানে বসে জানি না। আপনি গ্রামে গঞ্জে যান, বিভিন্ন জায়গায় যান, যাদের হয়তো আপনি অত নাম ডাক জানি না, তাদের নামে স্কুল কলেজ কিনা হয়েছে। এই জায়গা থেকে আসলে বেরোয় আসা দরকার। আপনি, আমার হয়তো সময় না, আমি পৃথিবীর বড় বড় নেতাদের উদাহরণ দিতে পারি, খালি 30 সেকেন্ডে বলি। আমি এই তো বেশ 2 বছরের মধ্যে কিউবা গিয়েছিলাম। আপনি ফিদেল ক্যাস্ট্রোর নাম শুনেছেন, আপনি রাস্তাঘাটে ফিদেল ক্যাস্ট্রো খুঁজে পাবেন না। আমি থতমতো খেয়ে গেলাম, আমি একটা ফিদেলের ক্যাপ কিনতে পারি না, একটা ব্যাপার কি? ওরা বলে যে না, ফিদেল বলে গেছে, তাকে যেন বিক্রি না করা হয়। চিন্তা করেন মানে পরিস্থিতি। তাহলে সেই জায়গায় তো আপনাকে যেতে তো অন্তরে থাকবে। কিন্তু আমরা আগে যেমন দেখেছি এখনও সেইটা, এবং সেইটা এখন আরও খারাপ উদাহরণ কেন? কয়দিন আগে আমরা দেখলাম আমাদের যিনি প্রধানমন্ত্রী, তার মায়ের নামে, সাবেক প্রধানমন্ত্রীর নামে কোনো একটা কেরানীগঞ্জের নাম আসলো, উনি এটা নাকচ করে দিলেন। তো এইটা দেখে শিখবে না? এইটা না শিখে যখন এই কাজগুলো করেন, এর প্রভাব একদিকে যেমন খারাপ শুধু না, এবং আমি তো এটা খুবই ঘোরতরভাবে প্রতিবাদ করি, তিনি এইটার পক্ষে সংসদে যেভাবে আলোচনা করলেন, এবং সেইটাও ওই দলের অনেকে যেভাবে সমর্থন, এটা গ্রহণযোগ্য না। আজকেও দেখলাম যে বোধহয় আরেকজন কার নামে, না ওইটা তো ভাতিজির নামে আছে, আরেকজন কোন, তিনি এমপি না মন্ত্রী যেন, দেখলাম তিনি এমপি, তার কার নামে আর একটা প্রজেক্ট এরকম করছে, তার জন্য ডিও লেটার নিয়ে আসছেন। তো এই জায়গা থেকে যদি না আসতে পারেন, আপনি যে আলোচনা এখানে শুরু করলেন, একটা প্রতিহিংসার রাজনীতি, মানে এটা যদি করতে চাই, মানে আমরা দূর করতে চাই, তাহলে রাজনীতি জনগণের আস্থা আসতে হবে। তো আমি দেখি জনগণের প্রতি জনগণই আস্থাশীল হবে না এই কাজগুলো। আমরা শুরু করছিলাম আসলে বিগত সময়ে প্রধানমন্ত্রীর সাথে যে ঘটনাগুলো ঘটেছে তার মধ্য দিয়ে স্পষ্ট হয়েছিল যে সেই সময় আসলে বিচার ব্যবস্থার মান ক্ষুণ্ণ হয়েছে কিংবা গণতন্ত্রের ভিত্তি দুর্বল হচ্ছে, সেটি খুবই সুস্পষ্ট। এখনকার আসলে যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর সাথে তার একই কথা বলছেন সারওয়ার তুষার, এনসিপি কিংবা আসলে বিরোধী রাজনৈতিক দল, এখনো বিচার ব্যবস্থার মান ক্ষুণ্ণ হচ্ছে কি না। কথায় যদি আমরা বলি প্রধানমন্ত্রীর সাথে বিগত সময়ে যে কাজগুলো হয়েছে, বিচার ব্যবস্থার মান ক্ষুণ্ণ হয়েছে, তাতে করে গণতন্ত্রের ভিত্তি দুর্বল হয়েছে, এটা আমরা বারবার বলছি। এবং সেই একই আবর্তে এখনো আমরা ঘুরপাক খাচ্ছি কিনা, যে অভিযোগটি আসলে সারওয়ার তুষার করলেন, না এখনো পর্যন্ত আমরা তার উত্তরণ ঘটাতে পারিনি। এ ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, এবং 2-4 দিনে হয়ে যাবে সেটাও আমি মনে করছি না। কিন্তু অন্তত পক্ষে দুটি কাজের দিকে খুব জরুরি নজর দেওয়া দরকার। একটা হচ্ছে বিচার বিভাগ তার নিজস্ব গতিতে চলবে, এটি একটি। ওর মধ্য দিয়ে আপনি এই যে মামলা বাণিজ্য, নানা ধরনের ঘটনাবলী, বিচার বিভাগের সাথে কিন্তু টোটাল পুলিশ প্রশাসন সহ সমস্ত কিছুই জড়িত বলেই বলছি, সেই জায়গাটাকে একটা যদি করতে পারি। আর যেটা প্রধানমন্ত্রীর যে কথা নিয়ে আজকে শুরু হলো, উনি যেটা বললেন সেইটা যদি, যেহেতু ক্ষমতায় আছে বলেই ওনার কথা বলতে হচ্ছে, ওই দলটি যদি সেই কালচারটা শো করতে পারেন, আমি সবার কাছ থেকে, আপনি কাল পরশু আশা করবেন না,
কিন্তু তখন যে এইটা করবে না, আইনের মুখোমুখি তাকে হতে হবে। আর যদি আমরা অনেক সময় আমরা বলি যে এই ধরনের যে আন্দোলনের মধ্য দিয়ে নিজেদের অনেক পয়েন্টে ঐক্য গড়ে উঠেছে, আমরা যদি এটা পরস্পর পলিটিক্যাল কালচারে আলাপ আলোচনাগুলো রক্ষা করতে পারি এবং সেইটার মধ্য দিয়ে কতকগুলো ঐক্যমত্যে, এই যে এই ধরনের কালচারাল বিষয় ঐক্যমত্য প্রতিষ্ঠা করে আমাদের নিজস্ব যদি একটা কালচারাল পজিশন গড়ে তুলতে পারি, তাহলে কেবলমাত্র এইটা হবে। শেষ বেলায় এইটা বিজয়ী হবে যদি রাজনৈতিক দলগুলো ফেল করে। জনগণকে যদি আমরা ওই ধরনের একটা কালচারাল জায়গা থেকে উন্নততর জায়গায় আনতে পারি, তখন কেউ যদি এটা করে জনগণই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। তার উপরে আমাকে নির্ভর করতে হবে, উপায় নাই। সেই সময়টাতে বিরোধী রাজনৈতিক দল হিসেবে আপনারা আসলে এখনো পর্যন্ত কোনোভাবে প্রতিশোধের এই জায়গাটি অনুভব করেছেন কিনা সেটি একটু জানতে চাই। এবং সেই সাথে যাদের সাথে আসলে আপনারা জোটবদ্ধ হয়ে এবারে নির্বাচন করেছেন, জামায়াতের আমির বলেছেন বগলদাবা বিরোধী দল হব না, জনস্বার্থ বিরোধী আচরণও করব না। কিন্তু আবার একই সময় যখন আসলে এই বাজেট নিয়ে আপনারা নানা রকম বক্তব্য দিচ্ছেন, সেটিকে আবার খোদ প্রধানমন্ত্রী বলছেন এই বক্তব্যগুলো জনস্বার্থ বিরোধী। দেখেন, বিরোধী দল যদি সরকারের সমালোচনা করে, এটার মানে হচ্ছে তারা সরকারকে সহযোগিতা করছে। এবং ওইখান থেকে উনি কথাটা বলেছেন যে আমরা তো পোষা বিরোধী দল না, যে সরকারের সব কাজে ধামাধর যদি আমাদেরকে ধরতে হয় তাহলে আমরা বিরোধী দল কেন। এখন বাজেটের প্রসঙ্গে যদি আমাদের সমালোচনা থাকে, সেটাকে আমরা করব না? আমরা তো ছায়া বাজেট দিয়েছি। ছায়া বাজেট দেওয়ার অর্থই হচ্ছে সরকার তো এই বাজেটটা প্রপোজ করলো, এখন আপনি সেটা নিয়ে আলোচনা করে এটাকে সংশোধন করার তো সুযোগ থাকছে। সেখান থেকে আপনার যদি ছায়া বাজেট থেকে কোনো কিছু নেওয়ার থাকে কিংবা বিরোধী দলের সমালোচনা থেকে আপনার উচিত যে কী সমালোচনা বিরোধী দল করছে সেইটার পয়েন্ট থাকলে আপনি সেখান থেকে সংশোধন করবেন। কিন্তু আমরা যেটা দেখলাম সেটা প্রধানমন্ত্রীর একটা বক্তব্য, এবং আইনমন্ত্রী ওটা আবার রিপিট করেছেন। ইন দ্য মিন টাইম 3-4 দিন কেটে গেছে, এটা যে একটা এআই জেনারেটেড ফটো, সেটা ইতিমধ্যে প্রতিষ্ঠিত হওয়ার পরেও তারা একই বক্তব্য রিপিট করেছেন যে সিগারেট মদের দাম বেড়েছে, এই কারণে বিরোধী দল অসন্তুষ্ট। প্রধানমন্ত্রী এটা কক্সবাজারের দুটো জায়গায় বলেছেন, এবং একটা বলেছেন বিকালবেলা, দুপুরবেলা, একটা বলেছেন সন্ধ্যাবেলা। ইন দ্য মিন টাইম এটা পরিষ্কার হয়ে যাওয়া উচিত ছিল যেটা একটা এআই জেনারেটেড ফটোকে কেন্দ্র করে উনি বক্তব্যটা দিচ্ছেন, অর্থাৎ এটা একটা ডিসইনফরমেশন। তার মানে তার টিমের প্রেস টিম তাকে এই তথ্যটা দেয় নাই। এরপরে বিরোধী দল যখন বাজেটকে চানাচুরের সঙ্গে তুলনা করে, বলি এর মধ্যে আবার যখন 2 দিন কেটে গেল, তারপর যখন আইনমন্ত্রী আবার একই কথা রিপিট করলেন, তার মানে এটা কি যে আপনি একটা এআই জেনারেটেড বক্তব্যকে নিয়ে আপনি বিরোধী দলকে ঘায়েল করার চেষ্টা করছেন। চানাচুর তো এটা উপময় মাত্র। বক্তব্যটা হচ্ছে যে আপনি বাজেটটা অনেক বড়, কিন্তু আপনি যে উদ্দেশ্যটা অর্জন করতে চাচ্ছেন সেটা হবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে যথেষ্ট। এটা অর্থনীতিবিদরাও বলছে যেটা একটা অ্যাম্বিশাস বাজেট, এবং এটা বাস্তবায়নটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে। আমাদের এই মুহূর্তে যে বিভিন্ন অর্থনৈতিক ইনস্টিটিউশনের যে ক্যাপাসিটি, আমাদের এই মুহূর্তে অর্থনৈতিক যে স্বাস্থ্যের যে অবস্থা, এবং তার মধ্যে আবার ঋণ নির্ভর একটা বাজেটের হতে যাচ্ছে, এই সমস্ত বিষয় ধরেই তো আমাদের কথাটা। আপনারা কি মনে করছেন এই বক্তব্যগুলোর কারণে আসলে রাজনীতিতে প্রতিশোধের জায়গাটি আবারও বাড়তে পারে? একেবারেই না, বরং এটা সরকারকে তার ওই মানে ব্ল্যাঙ্ক স্পটগুলো দেখিয়ে দিচ্ছে যে আপনার এই জায়গাগুলো উত্তর সরকার আসলে তাদের ওই ব্ল্যাঙ্ক স্পটগুলো বুঝতে পারছে কিনা। একটু যুক্ত করতে চাই আমি, একটু যুক্ত করতে চাই একটি কথা। সারোয়ার তুষার বা রহিম হোসেন বলছিলেন যে আসলে এই সরকার অনেকটাই উদাসীন কিনা এই বিচার ব্যবস্থা জায়গাটি থেকে, এবং এক ধরনের জামিন নিয়ে আসলে এক ধরনের ব্যবসা করছেন কিনা। ঠিক আছে, শুনুন, ফার্স্টে সারোয়ার তুষারের জামিনের বিষয়টা বলি, তারও আগে একটা বড় বিষয় বলেছে। জামিনের বিষয়টা খুব একটা ঠুনকো জিনিস, ওটা আমি বলছি, ওটা এমনি পলিটিক্যাল রেটরিক, বাট দ্য ইস্যু ইজ দ্যাট বিচার বিভাগকে স্বাধীন করার যে আইন প্রণয়ন। দেখুন, এইটা যখন সংস্কার কমিশনে এসেছে তখন থেকেই বিএনপি এখানে নোট অফ ডিসেন্ট দিয়ে এসেছে, এবং যে জুলাই সনদ দেওয়া আছে। তারপর সংসদে যখন আমরা রাত দিন মানে খেটে 133টার মধ্যে প্রায় সবগুলোই করলাম, বাকি যে 10-15টা এটার জন্য আমরা লোক চেয়েছি যে আমরা একটা কমিটি করে তারপর আমরা একটা দীর্ঘকালীন একটা সমাধান করব। কমিটির মেম্বারের নামগুলো বোধহয় এখনো বিরোধী দল দেয়নি, এই জন্য এটা দেরি হচ্ছে। তার মানে এটা হবে না এমন কোনো সম্ভাবনা আমি দেখছি না। দ্বিতীয়ত হচ্ছে যেটা জামিন, দেখুন এটা একটা মুখস্থ কথা, দীর্ঘদিনের মুখস্থ কথা। যদি স্পেসিফিক বলতো সেটার হয়তো উত্তর দেওয়া যেত। লেনদেন, জামিন, লুটপাট এই দেশে একটা খুবই একটা সেন্সিটিভ এবং খুব মার্কেটে এটা চলে, যে দুর্নীতি বললেই মানুষ এটা খুব চলে, এটা খুব চালু একটা কথা। মানে খুব স্পষ্টভাবে আওয়ামী লীগ নেতাদের জামিন নিয়ে বিএনপি কোনো জামিন বাণিজ্য করছে না। না, অফকোর্স না। যদি স্পেসিফিক থাকে বললে আমি সেটা নিয়ে কথা বলতে পারতাম। আমি আরেকটা কথা বলতে চাই, যেটা আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই একটা কথা বলেছেন যে উত্তরণ ঘটাতে পারে নাই। আমি এটার সাথে একদম একমত। তবে উন্নয়ন যে একদম হয়নি এটার সাথে আমি একমত না। এই উত্তরণ ঘটানো আর উন্নয়নের ডিগ্রি অফ ডেভেলপমেন্ট, এই দুটা জিনিসটা
এইটা আসে কিভাবে? একটা ডেমোক্রেটিক ওয়েতে। আর ডেমোক্রেসি যখন, হ্যাঁ ডেমোক্রেসির মধ্যে উনি বলতে পারেন 72 সালে এলাহাবাদের ইলেকশনে ইন্দিরা গান্ধী নিজেই চুরি করছিলেন, এবং এলাহাবাদ হাইকোর্ট, এখন এটারে এলাহাবাদ বলে, ওই সময় এটা ছিল ইলাহাবাদ। ইলাহা মানে কি? দের ইজ নো আদার ওয়ান, আল্লাহ। তো এই কারণে ভারতীয়রা এটা চেঞ্জ করেছে, এখনো কোর্টের নাম ইলাহাবাদই আছে। তো সেই কোর্টের রায় হয়েছিল ইন্দিরা গান্ধী যে ভোট চুরি করেছিল। কিন্তু এরপর ইন্দিরা গান্ধী কিন্তু, এত বড় ডেমোক্রেটিক একটা কান্ট্রি, ইন্দিরা গান্ধী কিন্তু জরুরি অবস্থা, ইন্দিরা গান্ধীকে সাপোজ টু গো টু জেল, কিন্তু ইন্দিরা গান্ধীকে কিন্তু তখন জরুরি অবস্থা দিয়ে পরে এটা আর তখন বিচারপতি হয়ে যায় এরকম। কিন্তু তারপরও কি ট্রায়াল অ্যান্ড এররে যখন বারবার ডেমোক্রেটিক চর্চাটা